তারেক ভাইয়া, আমাকে 10,000 টাকা ধার দিবেন প্লিজ। রাতে রুমে শুয়ে গল্প লিখছি, হঠাৎ ফোনে স্ক্রিনে মেসেজটি ভেসে উঠল। আমি মেসেজটি সিন করে আইডির ভিতরে ঢুকলাম। আইডিটির নাম ছিল নীল প্রজাপতি। প্রোফাইলে কোনো পিকচারও নাই, ফেক আইডি মনে হচ্ছে, তাই কোনো রিপ্লাই দিলাম না। 5 মিনিট পর আইডি থেকে আবারও মেসেজ আসলো, ভাইয়া আমি আপনাকে রিকোয়েস্ট করছি, প্লিজ একটু আমাকে দয়া করবেন, আমি কয়েকদিনের মধ্যে ফেরত দেওয়ার চেষ্টা করব। একটু অবাকই হলাম, এই কেমন মানুষ, কথা নাই বার্তা নাই, প্রথমেই টাকা চেয়ে বসেছে। তারপর আমি বিরক্ত হয়ে মেসেজের রিপ্লাই দিলাম, কে আপনি? মেয়েটি বলল, আমি শিল্পী। আমি বললাম, সরি, আমি আপনাকে চিনি না। শিল্পী বলল, কিন্তু আমি আপনাকে চিনি, আর আমি আপনার গল্পের একজন ফ্যানও বটে, প্লিজ আমাকে আপনি ফিরিয়ে দিবেন না, আমি অনেক আশা নিয়ে আপনাকে মেসেজ দিয়েছি। আমি বললাম, আমি আপনাকে বিশ্বাস করব কিভাবে, প্রোফাইল পেকও তো নাই, ফেক আইডি মনে হচ্ছে। শিল্পী বলল, প্লিজ আমাকে বিশ্বাস করেন, আমি অনেক বিপদে পড়েছি, না হলে আপনার থেকে কখনোই চাইতাম না, আমি মোটেও ওই ধরনের মেয়ে না। আমি বললাম, আপনি যে মেয়ে, আমার তো এটাই বিশ্বাস হচ্ছে না। শিল্পী বলল, ঠিক আছে, নাম্বার দেন, আমি ফোন দিচ্ছি, তাহলে তো বিশ্বাস করবেন। আমি ভাবলাম একটু মজা নেই, তাই নাম্বার দিলাম। দেখলাম 1 মিনিট পরেই একটা আননোন নাম্বার থেকে মেসেজ আসলো। ফোন রিসিভ করতে ওপাশ থেকে বলে উঠল, আসসালামু আলাইকুম। কণ্ঠটা শুনে আমি খাটে বসে থেকে ধরাম করে শুয়ে পড়লাম। মনে মনে ভাবলাম, হায় হায়, এটা কণ্ঠ নাকি অন্য কিছু? মনে হচ্ছে সত্যিই কোনো নীল প্রজাপতি আমার কাছে এসে গুনগুন করছে। জন্মের পর কত কেজি মিষ্টি মুখে দিলে কণ্ঠটা এত সুন্দর হয়, তার হিসাব করতে পারলাম না। আমার ভাবনার বিচ্ছেদ ঘটল ওই মেয়েটির সেই সুমিষ্ঠ কণ্ঠে। ওপাশ থেকে আবার বলে উঠল, কি হলো, কথা বলছেন না কেন? সালাম দিয়েছি। আমি তোলাতে তোলাতে বললাম, ওয়ালাইকুম আসসালাম। শিল্পী বলল, এখন বিশ্বাস হয়েছে তো আমি মেয়ে? জি বললাম। শিল্পী বলল, প্লিজ আমাকে হেল্পটা করেন, অনেক বিপদে পড়েছি। আমি বললাম, কি সমস্যা বলেন? শিল্পী বলল, আমি পরে বিস্তারিত আপনাকে জানাবো, এখন এত কিছু বলতে পারবো না। কেন জানি মেয়েটাকে হেল্প করতে আমার মন সাই দিল। তারপর আমি বললাম, ঠিক আছে, আপনার বিকাশ নাম্বারটা দেন। শিল্পী বলল, এটাই আমার বিকাশ নাম্বার, এই নাম্বারে সেন্ড করেন। আমি বললাম, ঠিক আছে, বলেই ফোনটা কেটে দিলাম। তারপর তার নাম্বারে 10,000 টাকা পাঠিয়ে দিলাম। অনলাইনে গিয়ে একটু পরে দেখলাম মেয়েটি আবার মেসেজ দিয়েছে। শিল্পী বলল, থ্যাংক ইউ, আপনার এই ঋণ কখনোই ভুলব না। আমি বললাম, সমস্যা নেই। শিল্পী বলল, এখন রাখছি, পরে আমি নক দিব, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আমি শুধু সিন করলাম। সেদিনের মতো গল্প লিখে আমি শুয়ে পড়লাম। তারেক, ও আপনাদের তো আমার পরিচয়ই দেওয়া হলো না, চলুন পরিচয় হওয়া যাক। আমি তারেক, বাসা বগুড়া জেলাতে, খুব দুষ্টু প্রকৃতির ছেলে। বগুড়া আজিজুল হক কলেজে অনার্স 3য় বর্ষে পড়াশোনা করছি। বাবা মায়ের একমাত্র ছেলে, তাই অনেক আদরের। বাকিটা গল্পেই জানতে পারবেন। প্রত্যেকদিন আম্মু ঘুম থেকে ডেকে তোলে, আজকেও তার মোটেও বিপরীত হলো না। আম্মু বলল, তারেক? আমি বললাম, আম্মু বলল, উঠবি না নাকি ঝাড়ু নিয়ে আসব? আমি বললাম, আম্মু এমন করো কেন, আর একটু ঘুমাই প্লিজ। আম্মু বলল, কলেজে যাবি না? আমি বললাম, যাব তো, কটা বাজে? আম্মু বলল, 8:30। আমি বললাম, কি? আম্মু বলল, জি, আমার নবাব পুত্র। আমি বললাম, আগে ডাক দিবা না? আম্মু বলল, আপনি কবে সকালে উঠলেন শুনি? আমি বললাম, ধ্যাত, বলেই ওয়াশরুমে দৌড়ে দিলাম। ফ্রেশ হয়ে এসে তাড়াতাড়ি করে কলেজের উদ্দেশ্যে রওনা দিতেই আম্মু বলে উঠল, আম্মু বলল, কি রে, নাস্তা করবি না? আমি বললাম, না আম্মু, ক্যান্টিনে করে নিব। বাইক নিয়ে সোজা কলেজে চলে আসলাম। কলেজে এসে দেখি আমার বন্ধু মেহেদি, রানা আর ঋতু আগেই বসে আছে। মেহেদি আর ঋতু রিলেশনশিপে আছে। আমি বাইকটা পার্ক করে ওদের কাছে গেলাম। গিয়ে বললাম, হয়েছে, তোরা কপতি আর প্রেম করতে হবে না, অনেক প্রেম করেছিস। মেহেদি বলল, কাবাব মে হাড্ডি চলে আসছিস? আমি বললাম, হ্যাঁ, তোদের ঝামেলা হলে এবার আমার কাছে আসিস, খুব ভালো করে হেল্প করব। মেহেদি বলল, সরি দোস্ত, তুই ছাড়া আমাদের আর কি আছে বল? আমি বললাম, তেল দেওয়া বন্ধ কর। রানা বলল, তোরা এগুলো বন্ধ কর তো, চল ক্লাসে যাবি না? আজকেই তো শেষ ক্লাস, তারপর ঈদের জন্য কলেজ ছুটি হয়ে যাবে, শেষ ক্লাসটা করে আসি চল। আমি বললাম, আচ্ছা, আরেকজন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মেহেদি আর ঋতু হাসতে লাগল। রানা বলল, এই খবরদার, হাসবি না তোরা। আমি বললাম, দোস্ত, কাল আমার সাথে একটা সুন্দর ঘটনা ঘটে গেছে। ঋতু বলল, কি হয়েছে রে মামা, খুলে বল তো। তারপর আমি কালকের রাতের ঘটনা পুরোটা খুলে বললাম।
সব শুনে ওরা হা করে সবাই আমার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর মেহেদি বলল, এটা কি তুই সুন্দর ঘটনা বলিস? আমি বললাম, তো কি বলবো? মেহেদি বলল, এগুলো মেয়েদের ধান্দা। এটা তুই পুরাই ভাইসা গেছিস মামা। তোর টাকাটা দেওয়া মোটেও উচিত হয়নি। এই টাকাটা তুই মোটেও ফেরত পাবি না। আমি বললাম, আমার মন বলছে ও মোটেও এরকম মেয়ে নয়। মেহেদি বলল, তোর মন তো কত কিছুই বলে লেখক মানুষ, কিন্তু তোর এই ধারণা ভুল প্রমাণিত হবে। আমি বললাম, ওর কণ্ঠের মায়ায় পড়ে গেছি। মেহেদি বলল, এটা দিয়ে ছেলেদের ঘায়েল করে টাকা হাতিয়ে নেয়। আমি বললাম, ও আবার নক দিবে, দেখিস। মেহেদি বলল, তুই সেই আশা নিয়েই বসে থাক। এই চল ক্লাসে যাব। বলেই সবাই উঠে ক্লাসের দিকে হাঁটা দিল। আমি সেখানে এতটাই ধ্যানে বিমোহিত ছিলাম যে ওরা কখন যে উঠে চলে গেছে বুঝতেই পারিনি। কিছুক্ষণ পর আশেপাশে তাকিয়ে দেখি ওরা কেউ নেই। আমার থেকে প্রায় ২০ গজ দূরে চলে গেছে। আমি পিছন থেকে জোরে বললাম, এই দাঁড়া, আমিও যাব। আমারে ফেলে রেখে গেছিস কেন? তারপর আমরা সবাই মিলে ক্লাসরুমে চলে আসলাম। যথারীতি এক এক করে ৩টে ক্লাস হলো। ক্লাসের মাঝে ঈদের ছুটির নোটিশ দিয়ে দিল। ক্লাস শেষে আবার ক্যাম্পাসে এসে বসলাম। ঋতু বলল, আজকে থেকে তো ক্লাস ১ মাস ছুটি, চলো আজকে একটু ঘুরে আসি, আবার ১ মাস পর দেখা হবে। আমি বললাম, আইডিয়া খারাপ না, যাওয়া যায়। তারপর আমার বাইকে আমি আর রানা, আর মেহেদির বাইকে মেহেদি আর ঋতু উঠেছে। ঋতু মেহেদিকে পিছন থেকে জড়িয়ে ধরে আছে। শালা গার্লফ্রেন্ড থাকলে এমনই হয়। আজ একটা গার্লফ্রেন্ড নেই বলে পিছনে ছেলেকে বসিয়ে নিয়ে যাচ্ছি। আমি শুধু দর্শক হয়ে ওদের এসব দেখে গেলাম। আজ একটা গার্লফ্রেন্ড থাকলে আমাকেও এভাবে জড়িয়ে ধরে থাকতো। আহ, কি ফিলিংস! যাই হোক, আমরা বাইকে অনেক জায়গায় ঘুরলাম। তারপর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে রাতে বাসায় ফিরলাম। কলিং বেল চাপতেই আম্মু এসে দরজা খুলে দিল। খুলেই আমাকে জিজ্ঞেস করল, কি রে, সেই সকালে কলেজের জন্য বেরিয়েছিস আর কেবল ফিরলি? এত দেরি হলো কেন? আমি বললাম, আজ থেকে কলেজ ১ মাসের জন্য ছুটি, তাই ফ্রেন্ডসদের নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম। আম্মু বলল, আমি খাবার দিচ্ছি, ফ্রেশ হয়ে খেতে আয়। আমি বললাম, আমি বাড়ির থেকে খেয়ে আসছি আম্মু, তোমরা খেয়ে নিও। বলেই আমি নিজের রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। বিছানায় শুয়ে একটু অনলাইনে গেলাম। অনলাইনে এসেই আগে নীল প্রজাপতি আইডিটা চেক করলাম। দেখলাম অফলাইন। আজকে সারা দিন অনলাইনে আসেনি। মেসেঞ্জারের শত মেসেজের ভিড়েও তার মেসেজের শূন্যতা ফিল করতে লাগলাম। মনের ভিতরে একটা অজানা ভয় কাজ করল। মেহেদির কথাটাই কি সত্যি হয়ে যাবে? মেয়েটা কি আমার সাথে চিট করে টাকাগুলো নিল? এবার কি সত্যিই আমার মনটা ভুল প্রমাণিত হবে? এই সব ভাবতে ভাবতে মনটাই অনেক খারাপ হয়ে গেল। তারপর বেশিক্ষণ অনলাইনে না থেকে গল্প লিখে ঘুমিয়ে পড়লাম। সকালে আম্মুর ডাকে ঘুম ভাঙল। আম্মু বলল, তারেক, এই তারেক, তুই এত অলস কেন? ওঠ এখনই। আমি বললাম, আম্মু আজকে তো ক্লাস নেই, আজকে অন্তত ঘুমাই প্লিজ। আম্মু বলল, অনেক ঘুমিয়েছিস, এবার ওঠ, 10টা বাজে। আমি বললাম, উঠে কি করব তুমিই বলো। আম্মু বলল, একটু বাজারে যা, আমি লিস্ট করে দিচ্ছি। আমি বললাম, আমি পারবো না, তুমি আব্বুকে বলো। আম্মু বলল, তোর আব্বু অফিসে চলে গেছে। আমি বললাম, আমি কখনো বাজার করেছি? আমি ওইসব পারবো না। আম্মু বলল, করিসনি বলেই তো আজকে থেকে করবি। তোর কলেজে 1 মাস ছুটি, তাই এই 1 মাস বাজার তুই করবি। আমি বললাম, আমি পারবো না। আম্মু বলল, তাহলে তোর খাওয়াও বন্ধ। আমি বললাম, আম্মু এমন করো কেন? আম্মু বলল, যাবি নাকি তোর ফোনটাও আছাড় মারব। আমি বললাম, এই না, আমার লাইফের সবচেয়ে কাছের সঙ্গী এই ফোন, ওর কিছু হলে আমি বাঁচব না। আম্মু বলল, তোর নাটক বন্ধ কর আর তাড়াতাড়ি যা। আমি বললাম, ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। বলেই আম্মু চলে গেল। আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রেডি হয়ে নিচে আসলাম। এসে হালকা নাস্তা করে আম্মুর দেওয়া লিস্টটা নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আজ বুঝলাম বাজার করার সত্যি অনেক কষ্টের কাজ। বাপ রে, আব্বু যে কেমনে করে বুঝি না। একেই হয়তো বলে পরিবারের দায়িত্ব। যাই হোক, প্রায় 1 ঘন্টা বাজারে ঘোরাঘুরি করে আম্মুর দেওয়া লিস্ট অনুযায়ী শাকসবজি, মাছ, মাংস কিনে বাসার উদ্দেশ্যে আবার রওনা দিলাম। বাসায় এসে আম্মুর হাতে বাজার দিয়ে আবার রুমে চলে আসলাম। এসে এক্কেবারে গোসল করে নিলাম। খাটে হেলান দিয়ে শুয়ে আছি। আবার মেয়েটির কথা মনে হলো। মনে হতেই আবার অনলাইনে গেলাম, কিন্তু রাতের মতোই অনলাইনে আসার পর আবার আমার মুখটা মলিন হয়ে গেল। কেননা আজও মেয়েটি অনলাইনে আসেনি। গল্পের কমেন্টসগুলো চেক করে আবার অফলাইনে চলে গেলাম। মনে হচ্ছে মেহেদির কথাই সত্যি হলো। রুমে ভালো লাগছে না, তাই একটু ছাদে চলে আসলাম। মেহেদিকে একটা ফোন দিলাম। ফোন রিসিভ করতেই মেহেদি বলল, দোস্ত বল, কি খবর? আমি বললাম, তোর কথাই মনে হয় সত্যি হলো রে। মেহেদি বলল, তোরে আগেই বলছিলাম, তুই তো আমার কথা বিশ্বাস করলি না। আমি বললাম, কি করব এখন বুঝতে পারছি না। ওর কণ্ঠের মায়ায় পড়ে গেছি। মেহেদি বলল, তুই লেখক মানুষ, মোটেও তোর এই আচরণ শোভা পায় না।
আমি বললাম, তাহলে এখন আমি কি করব? মেহেদি বলল, শোন, এক কাজ কর, বিকেলে লেকের পাড়ে চলে আয়। আমি রানা আর ঋতুকে আসতে বলছি, একসাথে কিছুক্ষণ আড্ডা দিলে তোরও ভালো লাগবে। আমি বললাম, ঠিক আছে। মেহেদি বলল, চিন্তা করিস না বেশি, আল্লাহ হাফেজ। আমি বললাম, আল্লাহ হাফেজ বলেই ফোনটা কেটে দিলাম। তারপর নিচে গিয়ে দুপুরের খাবার খেয়ে রুমে আসলাম। এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেলে বাইক নিয়ে লেকের পাড়ে চলে আসলাম। এসে দেখি মেহেদি আর ঋতু আগে থেকে এসে বসে প্রেম করছে। আমি ওদের দেখে বললাম, ও এই জন্যই আসতে বলছিস, যেন তোরা প্রেম করতে পারিস, তাই তো? মেহেদি বলল, তোর কথা সবসময় আমাদের জন্য রেডিই থাকে। আমাদের কথার মাঝে রানাও চলে আসলো। এসেই বলল, কি রে, গ্রুপ স্টাডি শুরু হয়েছে? আমি বললাম, কিসের গ্রুপ স্টাডি? রানা বলল, কেন, মেহেদি তো বলল বিকেলে তোরা সবাই গ্রুপ স্টাডি করবি, তাই আমাকেও আসতে বলছে। আমি বললাম, কি রে মেহেদি, বিদ্যাসাগর কি বলে? মেহেদি বলল, বিদ্যাসাগরকে এগুলো না বললে ও কি আসতো, তাই বলেছি। রানা বলল, আমাকে এভাবে ঠকাতে পারলি তুই? ওর কথা শুনে আমরা সবাই অনেক জোরে হেসে উঠলাম। তারপর সবাই মিলে অনেকক্ষণ আড্ডা দিলাম। বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল। কলিং বেল চাপতেই ভিতর থেকে আম্মু এসে দরজা খুলে দিল। তারপর আম্মু বলল, তোর এই রাত করে বাড়ি ফেরার অভ্যেস কবে ত্যাগ করবি বলতো? আমি বললাম, আরে আম্মু, এরকম করছো কেন? এখন তো পড়াশোনা নেই, তাই একা একা রুমে বসে কি করব, তাই একটু বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েছিলাম। আম্মু বলল, খাইতে আয়। আমি বললাম, ঠিক আছে। তারপর ফ্রেশ হয়ে রাতে খাবার খেয়ে নিলাম। রুমে গিয়ে ঘুমানোর আগে আবার অনলাইন চেক করলাম, কিন্তু ফলাফল আবার শূন্যই পেলাম। মন খারাপ করে ঘুমিয়ে পড়লাম। এভাবে প্রায় 4 দিন কেটে গেল। 5 দিনের রাতের বেলায় আমি গল্প লিখতেছি, হঠাৎ মেসেঞ্জারে টুম করে একটা শব্দ করে মেসেজ আসলো। অধিক আগ্রহে ফোনটা হাতে নিয়ে মেসেঞ্জার ওপেন করে আমার চোখে খুশির আভাস ভেসে উঠল। মলিন মুখটা থেকে একচিলিতে হাসি ফুটে উঠল, কারণ মেসেজটা ছিল নীল প্রজাপতি আইডি থেকে। মেসেজটা ছিল শিল্পীর। শিল্পী বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। আমি সাথে সাথেই রিপ্লাই দিলাম, ওয়ালাইকুম আসসালাম। শিল্পী বলল, ফোন দিতে পারি? আমি বললাম, ওকে দেন। তারপর কিছুক্ষণ পরেই শিল্পী ফোন দিল। আমি ধরেই ওকে কথা বলতে না দিয়ে বললাম, এই মেয়ে, একটা ছেলের কাছ থেকে টাকা নিয়ে উধাও হয়ে যাওয়া এটা কোনো ধরনের ভদ্রতা? আমার বন্ধু ঠিক কথাই বলেছে, তোমরা মেয়েরা এরকমই ধান্দাবাজ, কথার মাধ্যমে ছেলেদের পটিয়ে এভাবে টাকা নেন। শিল্পী বলল, ভাইয়া, আপনি যেরকম ভাবছেন আমি সেরকম মেয়ে না। আমি বললাম, সেটা চোরের মায়ের বড় গলা। এই আমার টাকা কবে ফেরত দিবেন বলেন তো, ধান্দাবাজ মেয়ে কোথাকার। এভাবে আমি শিল্পীকে আরও কিছুক্ষণ ধরে বকলাম, কিন্তু আশ্চর্যের বিষয়, ও শুধু শুনেই গেল, একটাও প্রতিউত্তর করল না। একটু পর আমি আবার বললাম, কি হলো, চুপ করে আছেন কেন? বুঝতে পারলাম শিল্পী কান্না করছে, হয়তো একটু বেশি বলে ফেলছি। একটু পর শিল্পী বলল, সত্যি আমি ওরকম মেয়ে নয় ভাইয়া, টাকাগুলো আমি কেন নিয়েছিলাম জানেন? আমি বললাম, কেন? শিল্পী বলল, চুরির অপবাদে। আমি বললাম, মানে বুঝলাম না। শিল্পী বলল, কিছু না, পরে শুনেন কখনো অভাগীর গল্প। আমি বললাম, আমি এখনই শুনতে চাই। শিল্পী বলল, আমাকে ডাকছে, আমি পরে কখনো বলবো। আরে হ্যাঁ, আমি আপনার টাকা খুব শীঘ্রই ফেরত দিয়ে দিব, চিন্তা করবেন না। আমি ওরকম মেয়ে নয় ভাইয়া। আজকে খুব সুন্দর কথা আমাকে বলছেন, শুনে খুব খুশি হলাম, ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। আমি বললাম, শোনেন। শিল্পী বলল, জি বলেন। আমি বললাম, সরি। শিল্পী বলল, কেন? আমি বললাম, তখন রাগের মাথায় কি না কি বলছি, আসলে এর মধ্যে আমার বন্ধু ওইসব বাজে কথা বলে মনটাকে কালো বানাইছিল, তাই ওইসব বলছি, আমি সত্যি অনেক দুঃখিত। শিল্পী বলল, সমস্যা নেই, এসব শুনে আমার অভ্যেস হয়ে গেছে, আর কষ্ট হয় না। তবে আপনার কাছ থেকে এটা আশা করছিলাম না, আমি ভাবছিলাম আপনি আমাকে বুঝবেন। আমি বললাম, সরি বললাম তো, আর আপনাকে অভিযোগ করার চান্স দিব না, কথা দিলাম। আপনি তো বলছিলেন আপনি আমার গল্পের ফ্যান, তাই লেখক হিসেবে কি ক্ষমা পাওয়ার যোগ্য না আমি? শিল্পী বলল, আরে কি বলেন, অবশ্যই আমি ক্ষমা করে দিয়েছি। আমি বললাম, তাহলে প্রমাণ দেন ক্ষমা করছেন। শিল্পী বলল, ক্ষমা করার আবার প্রমাণ কেমনে দেয়? আমি বললাম, আমাকে তুমি করে ডাকলে ভাবব ক্ষমা করছেন। শিল্পী বলল, আপনি খুব চতুর মানুষ। আমি বললাম, বুঝেছি, ক্ষমা করেননি। শিল্পী বলল, আচ্ছা যাও তুমি। আমি বললাম, থ্যাংক ইউ। শিল্পী বলল, এখন আমাকে ডাকছে, পরে কথা হবে, ভালো থাকো, আল্লাহ হাফেজ। আমি বললাম, আল্লাহ হাফেজ বলেই ফোনটা রেখে দিলাম। আজকে অনেক খুশি লাগতেছে। খুশি মন নিয়ে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ আম্মুর ডাকে ঘুম ভেঙে গেল। হঠাৎ মাঝরাতে আম্মু ডাকছে কেন? কোনো সমস্যা হলো না তো আবার? তাড়াতাড়ি করে রুমের দরজা খুলে দিয়ে বললাম, কি হয়েছে আম্মু? সকাল তো এখনো হয়নি, মাঝরাতে ডাকছো যে, কোনো সমস্যা? আম্মু বলল,
না, সমস্যা হবে কেন? আজ থেকে যে রোজা শুরু, ভুলে গেলি? রোজা থাকবি না? আমি একটু ভেবে বললাম, তাই তো, আজ থেকে তো রোজা শুরু, ভুলেই গিয়েছিলাম। ধ্যান ভাঙল আম্মুর কথায়। আম্মু বলল, কিরে, এরকম হাঁ হয়ে দাঁড়িয়ে আছিস কেন? চল, ফ্রেশ হয়ে সেহেরি করে নিবি। আমি বললাম, আম্মু, আমি রোজা থাকতে পারবো না, বিশ্বাস করো। আম্মু বলল, সেটা চুপচাপ খা। তারপর চুপচাপ খেয়ে আমি আমার রুমে চলে গেলাম। রুমে গিয়ে একটু অনলাইনে কমেন্টসগুলো চেক করতে ঢুকলাম। চেক করে বাহির হয়ে আসতেই দেখি শিল্পীর মেসেজ চোখের সামনে ভেসে উঠল। মনে মনে খুশি হয়ে বললাম, আরে বাহ, এ তো মেঘ না চাইতেই বৃষ্টি। তাই সাথে সাথে আমিও রিপ্লাই করলাম। শিল্পী বলল, আসসালামু আলাইকুম। আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম। শিল্পী বলল, কি করছেন? আমি বললাম, ফোনে কথা বলি। শিল্পী বলল, আমার ফোনে ব্যালেন্স নেই। আমি বললাম, আমি ফোন দিতেছি। তারপর আমি আর দেরি না করে শিল্পীকে ফোন দিলাম। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠল, হ্যালো। সাথে সাথে কলিজায় হাত দিয়ে মুচকি হাসি দিলাম আর মনে মনে বললাম, উফ, এই কণ্ঠটা আমাকে পাগল করে দিবে। বারবার এই কণ্ঠের মায়ায় জড়িয়ে পড়ি। ধ্যান ভাঙল আবারও সেই সুমিষ্ট কণ্ঠে। শিল্পী বলল, কি ব্যাপার, ফোন দিয়ে চুপচাপ আছেন কেন? আমি বললাম, না, কিছু না। শিল্পী বলল, কি না করছেন? আমি বললাম, কিছু না। শিল্পী বলল, তো কি করছেন বললেন না তো? আমি বললাম, আম্মু জোর করে রোজা রাইখা দিল। শিল্পী বলল, কেন, রোজা রাখতেন না? আমি বললাম, আমি না খেয়ে বেশিক্ষণ থাকতে পারি না। শিল্পী বলল, আল্লাহর হুকুম অমান্য করবেন? ৩০ দিন কষ্ট করতে পারবেন না? আমি বললাম, না মানে। শিল্পী বলল, কোনো মানে না, রোজা না রাখলে আমিও আপনার সাথে কথা বলবো না। আমি বললাম, এই না শিল্পী। শিল্পী বলল, তাহলে রাখবেন তো? আমি বললাম, চেষ্টা করব, কিন্তু আমার একটা শর্ত আছে। শিল্পী বলল, কি শর্ত? আমি বললাম, প্রতিদিন আপনার সাথে কথা বলতে হবে। আপনার এই মায়ায় জড়ানো কণ্ঠ শুনলে হয়তো না খেয়ে রোজা পালন করতে পারব। শিল্পী বলল, বেশি মায়ায় জড়াইয়েন না, তাহলে আপনি নিজেই কষ্ট পাবেন। আমি বললাম, সেটা আমি বুঝব, আপনি রাজি কিনা তাই বলেন। শিল্পী বলল, ঠিক আছে, তবে আমারও একটা শর্ত আছে। আমি বললাম, আপনার এই মায়ায় জড়ানো কণ্ঠ শুনতে আমি সব শর্ত মানতে রাজি। শিল্পী বলল, তাই? আমি বললাম, জি, এখন বলেন আপনার কি শর্ত? শিল্পী বলল, ওকে, শর্তটা হলো আপনাকে এই 1 মাস রোজা রাখতে হবে, একটাও মিস হলে কথা বলবো না, আর সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কি, পারবেন তো? আমি বললাম, জানি প্রথম প্রথম অনেক কষ্ট হবে, কিন্তু আমি তাতেও রাজি। শিল্পী বলল, তাহলে আমিও আপনার কথা রাখব, প্রতিদিন কথা বলবো। আমি বললাম, থ্যাংক ইউ সো মাচ। এভাবে শিল্পীর সাথে আরও কিছুক্ষণ কথা বললাম। কথা বলতে বলতে শিল্পী বলল, এখন আমি রাখছি, ফজরের নামাজের জন্য প্রস্তুতি নিব। আপনিও মসজিদে গিয়ে নামাজ আদায় করবেন, আপনি কথা দিয়েছেন। আমি বললাম, আচ্ছা, ঠিক আছে। শিল্পী বলল, আল্লাহ হাফেজ। আমি বললাম, আল্লাহ হাফেজ। তারপর ফোন রেখে আমি ওয়াশরুমে চলে দিলাম অজু করতে। এরই মধ্যে ফজরের আজান দিয়ে দিল। তারপর অজু করে পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদে যাওয়ার জন্য বের হলাম। যাওয়ার সময় আম্মু দেখে ফেলল আর বলল, তারেক, কই যাস এখন? আমি বললাম, মসজিদে আম্মু, নামাজ আদায় করতে। আম্মু বলল, কি? আমি বললাম, হা করে থেকো না, মাছি ঢুকে যাবে, তোমার আবার রোজা হালকা হয়ে যাবে। আমি গেলাম। তবু আম্মু আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, এই ছেলের আজকে কি হয়েছে? যেই ছেলের 10টার আগে ঘুম ভাঙে না, ডেকে তুলতে হয়, আজ ফজরের নামাজ পড়তে যাচ্ছে। যাই হোক, নামাজ পড়ে এসে বিছানায় গা এলিয়ে দিতেই ঘুম চলে আসলো। ঘুম থেকে উঠে দেখি 12টা বাজে। মনে মনে নিজেই ভাবলাম, কি মরার ঘুম ধরছিল, 12টা বেজে গেছে আর আমি টেরই পেলাম না। তারপর ফ্রেশ হয়ে নিচে গেলাম আর টেবিলে বসতে বসতে বললাম, আম্মু, ক্ষুধা লাগছে, খেতে দাও। আম্মু বলল, ওই, তুই না রোজা আছিস? ও হ্যাঁ, তাই তো, এখনই গুলিয়ে ফেলছিলাম। তারপর আম্মুকে বললাম, ও সরি, বলেই আমি ছাদে চলে আসলাম। রাস্তাও অনেকটা ফাঁকা, রোজার দিনটাই দোকানও তেমন খোলা নেই, কিন্তু সত্যি বলতে খুব ক্ষুধা লাগছে। সে যাই হোক, একটু রুমে আসলাম। ফোন হাতে নিয়ে দেখি শিল্পীর মিসকল উঠে আছে, তাও 15 বার। আমি সাথে সাথে ব্যাক করলাম। ধরতেই ওপাশ থেকে শিল্পী বলল, আসসালামু আলাইকুম। কণ্ঠ শোনার সাথে সাথে বুকটা ধকধক করতে লাগলো। তারপর আমি বললাম, ওয়ালাইকুম আসসালাম ম্যাম। শিল্পী বলল,
তো রাইটার স্যারের ঘুম ভাঙল? আমি বললাম, ভাঙছে। শিল্পী বলল, আপনি কথা দিয়ে আপনিই ভুলে গেলেন আমার কণ্ঠ শুনবেন বলে? আমি বললাম, আশায় ছিলাম। শিল্পী বলল, তা ফজরের নামাজ পড়ছেন? আমি বললাম, মহারানীর হুকুম কি অমান্য করতে পারি? শিল্পী একটু হেসে বলল, আমি কোনো মহারানী নয়, দুর্ভাগা মেয়ে বললেই ভালো হতো। আমি বললাম, কেন? শিল্পী বলল, পরে কখনো বলবো। আমি বললাম, না, আপনাকে আজই বলতে হবে। আপনি সেই দিনও বলতে চেয়ে বলেননি। আজ আমি আপনার লাইফের ঘটনা শুনব। কি এমন হয়েছে যে এমন বলছেন? শিল্পী বলল, পরে কখনো শুনেন। আমি বললাম, আপনি বলবেন কিনা বলেন। শিল্পী বলল, ঠিক আছে, আপনি গোসল করে জোহরের নামাজ আদায় করে আসেন, এসে একটা নক দিয়েন, তখন বলবো। আমি বললাম, সত্যিই তো? শিল্পী বলল, সত্যি। রোজা রেখে মিথ্যে কথা কেন বলবো? আমি বললাম, আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে। শিল্পী বলল, আল্লাহ হাফেজ। আমি বললাম, আল্লাহ হাফেজ বলে আমি ফোনটা রেখে দিয়ে গোসল করে নিলাম। তারপর আবার নামাজ আদায় করতে গেলাম। আম্মু শুধু অবাক হয়ে দেখছে। কিছুক্ষণ পর মসজিদ থেকে এসে শিল্পীকে একটা মেসেজ দিলাম, আসসালামু আলাইকুম। শিল্পী কিছুক্ষণ পর রিপ্লাই দিল, ওয়ালাইকুম আসসালাম। নামাজ আদায় করছেন? আমি বললাম, জি। আপনি? শিল্পী বলল, মাত্র করলাম। আমি বললাম, ওকে, এখন বলেন আপনার লাইফের ঘটনা কি? তারপর শিল্পী বলতে লাগল,